সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের উদ্ভিদ ও প্রাণীর কোষ সংগঠন। এই অধ্যায়টি এটার উপরে অলরেডি আমরা দুইটা ক্লাস নিয়েছি। আজকে এই অধ্যায়ের উপরে তৃতীয় ক্লাস। আজকে আমরা জানবো কি দেখো, নিউক্লিয়াস, উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য, কাজ, এই দুইটা টপিক সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই দেখো, আমাদের টপিক্সের আলোচনার বিষয় হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কি? আমরা যখন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এঁকেছিলাম বা এর বিভিন্ন অঙ্গাণুর নামগুলো বলেছিলাম, সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলা, সেখানে আমাদের নিউক্লিয়াসের নামটা এসেছে। গত ক্লাসে আমরা সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, তারপরে ক্লোরোপ্লাস্ট, তারপরে গোলজি বডি, রাইবোজোম, লাইসোসোম, এগুলো নিয়ে কথা বলেছি। আজকে আমরা নিউক্লিয়াস নিয়ে কথা বলবো। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর যে আলোচনা, সেখানে নিউক্লিয়াসটাই লাস্ট টপিক। তো আমরা আজকে নিউক্লিয়াসটা নিয়ে একটু দেখি। দেখো, নিউক্লিয়াসটা কি, এটা যদি আমি বলি তাহলে প্রথমে বলতে হবে প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুকে আমরা বলবো নিউক্লিয়াস। আবার বলতেছি, প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুকে কি বলবো? নিউক্লিয়াস। প্রতিটা নিউক্লিয়াসেরই চারটা অংশ আছে। কয়টা অংশ আছে? চারটা। আমি যদি চারটা অংশের কথা বলি তাহলে বলতে হবে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার পর্দা, তারপরে আসে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, আর আছে কি নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন তন্তু। তাহলে দেখো, এই যে আমাদের আমরা একটা নিউক্লিয়াস অঙ্কন করেছি। এখানে নিউক্লিয়াসের বিভিন্ন অংশ দেখো এখানে দেওয়া আছে। এটা হলো নিউক্লিওলাস, মাঝখানে যে কালো গোলাকার বস্তুটা আছে, এটার নাম নিউক্লিওলাস। এরপরে দেখো, এই যে পেঁচানো সুতার মতো যে অংশটা আছে, এই সুতার মতো অংশ যেটা পেঁচানো আছে, এটার নাম হলো ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার জালিকা। এরপরে দেখো, এই যে ফোটা ফোটা দিয়ে আমরা যে তরল অবস্থাটা বোঝানোর চেষ্টা করেছি, সেটার নাম হলো নিউক্লিওপ্লাজম। এবং এই যে চারপাশে একটা পর্দা দিয়ে ঘেরা দেখতেছো, এটার নাম হলো নিউক্লিয়ার মেমব্রেন। এবং এখানে মাঝখানে কি আছে? ফাঁকা জায়গা আছে না? অসংখ্য ছিদ্রযুক্ত নিউক্লিয়ার মেমব্রেন, যেটা আমরা দেখাচ্ছি, বা নিউক্লিয়ার পর্দা যেটা, এই যে অসংখ্য ছিদ্রযুক্ত, এই ছিদ্রটার নাম হলো নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে আমরা মোটামুটি এখানে জানতে পারলাম যে আমাদের একটা নিউক্লিয়াসে কি কি অংশ আছে। দেখো, নিউক্লিওলাস আছে, নিউক্লিয়ার মেমব্রেন আছে, তারপরে নিউক্লিওপ্লাজম আছে, আর কি আছে? নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন তন্তু। তাহলে প্রথমেই আমরা শিখব নিউক্লিয়ার পর্দাটা কি। সজীব দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াসে আবৃত থাকে। দেখো, দ্বিস্তর, এটা কয়টা স্তর? দুইটা স্তর পর্দা দিয়ে আবৃত আছে। এই যে পর্দাটা, এটার নাম হলো নিউক্লিয়ার পর্দা। এই নিউক্লিয়ার পর্দায় অসংখ্য ছিদ্র আছে না? এবং এই অসংখ্য ছিদ্রের ভিতরে আমার যে অসংখ্য ছিদ্র আছে, এই যে এসব ছিদ্র, যেটা এই ছিদ্রগুলোর নাম হলো নিউক্লিয়ার কি রন্ধ্র। আমি এখানে লিখেছি নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে নিউক্লিয়ার পর্দা যেটা আছে, এটার কাজটা আসলে কি? এটার কাজটা হলো তোমার সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের বিভিন্ন বস্তুর যে যোগাযোগ, এটা রক্ষা করে। কাজটা কি? দেখো, নিউক্লিয়ার যে পর্দাটা আছে, এটার কাজটা কি? আমার সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের যে বিভিন্ন যে বস্তুগুলো আছে, এর সাথে কি করে? যোগাযোগ রক্ষা করে। এবং নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করাই হলো এই নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, এটার কাজ। এরপরে আসো, আমাদের পরবর্তী টপিকটা হলো, দেখো, এই যে নিউক্লিওপ্লাজম, এই যে ফোটা ফোটা দিয়ে যেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এটা নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত হলো নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার এবং জেলির মতো যে অর্ধ তরল পদার্থটা দেখতেছো, এটার নাম হলো নিউক্লিওপ্লাজম। এটার আরেকটা নাম হলো ক্যারিওলিম্ফ। অবজেক্টিভে আসবে যে নিউক্লিওপ্লাজমের আরেকটা নাম কি, তাহলে সেটার নামটা কি? ক্যারিওলিম্ফ। আমরা দেখব এই ক্যারিওলিম্ফের কাজটা কি। এই ক্যারিওলিম্ফ বা নিউক্লিওপ্লাজম, এটার কাজটা হলো, এটা নিউক্লিওলাস যেটা আছে এবং ক্রোমোজোম, এই যে নিউক্লিওলাস এবং যে ক্রোমোজোম, যেটা আমরা বলবো যে ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার জালিকা, এটার মাতৃকা বা ধারক হিসেবে কাজ করে। এটার ধারক হিসেবে কি করে? কাজ করে। এবং নিউক্লিয়াসের যে জৈবনিক যে কার্যাবলী, এটা নিয়ন্ত্রণ করা হলো নিউক্লিওপ্লাজমের কাজ। আবার বলতেছি, দেখো, এই নিউক্লিওপ্লাজম যেটা, এটা নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম, যেটাই বলি না কেন, এটার ধারক হিসেবে কাজ করে বা মাতৃকা কাজ করে কে? এই নিউক্লিওপ্লাজম। এবং কোষের যে নিউক্লিয়াসের ভিতরে যে জৈবনিক যে কার্যাবলী, এটা নিয়ন্ত্রণ করেও আমার এই নিউক্লিওপ্লাজম। এরপরে দেখো,
এই যে নিউক্লিওলাস, যে গোল আকারের যে ছোট্ট করে আমরা দেখাচ্ছি কালো, দেখো এটার নাম হলো নিউক্লিওলাস। এটা ক্ষুদ্র, গোলাকার এবং উজ্জ্বল বা অপেক্ষাকৃত ঘন বস্তু যেটা, এটার নাম হলো নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসটা আমাদের কি করে? এই নিউক্লিয়াসটার কাজটা হলো, এটা প্রতিটি নিউক্লিয়াসে সাধারণত একটা নিউক্লিওলাস থাকে। কয়টা? একটা। প্রতিটি নিউক্লিয়াসে সাধারণত একটি নিউক্লিওলাস থাকে। এরপর আসো দেখো, এই যে নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন তন্তু যেটা আমরা নাম বললাম, এই যে নিউক্লিয়ার তন্তু যেটা, এটা হলো নিউক্লিওপ্লাজমে আছে। এই যে নিউক্লিওপ্লাজম যেটা ধারণ করে আর কি, এই যে সুতার মতো পেঁচানো, তাই না? এটা নিউক্লিওপ্লাজমের অবস্থান করে, এটা ধারণ করে, সেটার নাম হলো নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন জালিকা। কোষ যখন বিভাজন হয় তখন এই তন্তুময় যে গঠনগুলা সুতার মতো, এটা অনেকগুলা টুকরায় বিভক্ত হয়। আমি যদি এখানে দেখাই, এটা পুরোটা একটা সুতার মতো, তাহলে অনেকগুলা টুকরা যখন এরকম বিভক্ত হয়, অনেকগুলা টুকরায় বিভক্ত হয়, এই যে টুকরাগুলো যে বিভক্ত হচ্ছে, এইগুলাকে বলবো আমরা ক্রোমোজোম। এগুলাকে কি বলবো? ক্রোমোজোম। কোনটা? এই যে আমার নিউক্লিয়ার জালিকা যেটা, এটা যে সুতার মতো অংশটা আছে, এটা যখন কোষ বিভাজনের সময় ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হচ্ছে, টুকরা টুকরা হচ্ছে, তখন এর এক একটাকে বলবো আমরা কি? ক্রোমোজোম। এই ছিল মোটামুটি দেখো আমাদের নিউক্লিয়াস যেটা আছে, এই নিউক্লিয়াসের বিভিন্ন অংশ এবং এই বিভিন্ন অংশের যে কাজ, এটা আমরা বললাম। এরপরে দেখো উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য কাজ, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য কাজ, এখানেই প্রথমেই আমরা এর আগেও বলেছিলাম যে প্রতিটা জীবদেহ এক অথবা একাধিক কোষ দ্বারা গঠিত। এখন যে সমস্ত জীব একটি মাত্র কোষ দিয়ে গঠিত তারা এককোষী, আর যে সকল জীব একাধিক কোষ দিয়ে গঠিত, একের অধিক, তারা বহুকোষী জীব। এখন একটি মাত্র কোষ দিয়ে যে সমস্ত উদ্ভিদ গঠিত, তাদের জনন, রেচন বা অন্যান্য যে জৈবিক কার্যাবলী ওই একটা মাত্র কোষ দিয়েই গঠিত হয়। এই একটা মাত্র কোষ দিয়ে সে কী করে? রেচনও করে, জনন করে, খাদ্য গ্রহণ বা সঞ্চয় সব কিন্তু ওই একটা মাত্র কোষ দিয়েই সংগঠিত হয়। কিন্তু যখন বহুকোষী জীবের কথা আমি বলবো, এই বহুকোষী জীবে আমরা কিভাবে এটা দেখব? মনে করো তোমার ফ্যামিলি, এই তোমার ফ্যামিলিতে তোমার বাবা আছে, তোমার বড় ভাই আছে, আবার তোমার মা আছে, বড় বোন আছে। এবার দেখো, এই যে তোমার ফ্যামিলিতে তোমার বাবা, বড় ভাই আছে, মা আছে, বোন আছে, এরা সবাই যদি একই কাজ করে তাহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে না? মনে করো তোমার বাবা, বড় ভাই, মা এবং বড় বোন সবাই রান্নার কাজ করলো, তাহলে বাকি যে কাজগুলা এগুলো কিন্তু রয়ে গেল না, এগুলো কিন্তু হচ্ছে না, তাহলে একটা কি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কিন্তু দেখো বাবা এবং বড় ভাই এরা যদি আয়ের কাজটা করে, মানে কিভাবে পরিবারে আয়টা হবে সেই কাজটা যদি বাবা এবং বড় ভাই করে, মা এবং বড় বোন এ যদি আমার রান্নাবান্নার কাজটা করে, তাহলে আমার সংসারে বলি বা ফ্যামিলিতে আমার একটা কি শৃঙ্খলা সৃষ্টি হয়ে আসবে। তেমনি যে সমস্ত কোষগুলা বহুকোষী, অনেকগুলা কোষ দিয়ে গঠিত, সবগুলা কোষই যদি জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাহলে তাদের ভিতরে যে শারীরবৃত্তীয় বা অন্যান্য যে কাজগুলো আছে এগুলোর ভিতরে একটা সমস্যা সৃষ্টি হবে না? এই সমস্যা যাতে সৃষ্টি না হয় সেজন্য কতগুলা কোষ আলাদা আলাদাভাবে আমার ভিন্ন ভিন্ন হয়ে আমার ভিন্ন ভিন্ন কাজ করতেছে। এই যতক্ষণ এই কতগুলা কোষ ভিন্ন ভিন্ন হয়ে ভিন্ন ভিন্ন কাজ করে এবং দলবদ্ধভাবে অবস্থান করে, তখন ওই দলবদ্ধভাবে অবস্থান করা যেই কোষগুলো আছে এগুলোকে আমরা বলবো টিস্যু। তাহলে আমি যদি এটা ধরি নেই, তোমার বাবা, বড় ভাই এরও একটা কোষ, বড় ভাইও কোষ, মাও কোষ, বড় বোনও কোষ, কিন্তু দেখো এরা একত্র হয়ে একটা কাজ সম্পন্ন করতেছে, এরা একত্র একটা কাজ সম্পন্ন করতেছে, সেক্ষেত্রে তোমার বাবা এবং বড় ভাই এরাও টিস্যু, আবার মা এবং বড় বোন এরাও কি টিস্যু। আমি মনে বুঝতে পেরেছি। তাহলে দেখো আমি এর সংজ্ঞাটাও লিখেছি যে টিস্যুটা কি, যে উৎপত্তির দিক থেকে একই রকম কতগুলো কোষ আয়তন আকৃতিতে ভিন্ন বা অভিন্ন হওয়া সত্ত্বেও যদি দলগতভাবে অবস্থান করে, একই ধরনের কাজ করে, তখন সেই দলগত কোষগুলোকে আমরা বলবো টিস্যু। এখন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে বিভিন্ন ধরনের টিস্যু আছে, সেক্ষেত্রে আমরা বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যুকে দুই ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? দুই ভাগে ভাগ করি। একটা হলো ভাজক টিস্যু আর একটা হলো স্থায়ী টিস্যু।
ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু সম্পর্কে আমরা এখন আজকে জানবো। এখন দেখো আমরা এখানে একটা চিত্র এঁকেছি, এখানে ভাজক টিস্যু আর এখানে এঁকেছি দেখো স্থায়ী টিস্যু। এই ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর কাজ নিয়ে আমরা এখন কথা বলবো যে ভাজক টিস্যুর কাজ কি। এই ভাজক টিস্যুটা কি আগে এটা একটু জানি। যে সমস্ত টিস্যুগুলা বিভাজনে সক্ষম তাদেরকে বলবো আমরা ভাজক টিস্যু। আবার বলতেছি, যে সমস্ত টিস্যু বিভাজনে সক্ষম তারা হলো কি টিস্যু? ভাজক টিস্যু। আর যে সমস্ত টিস্যু বিভাজনে অক্ষম, স্থায়ীভাবে সৃষ্টি হয়েছে এবং এই টিস্যুটা ভাজক টিস্যু থেকেই সৃষ্টি হয়েছে। এই টিস্যুটা কোথা থেকে সৃষ্টি হয়েছে? ভাজক টিস্যু থেকেই কি হয়েছে? সৃষ্টি হয়েছে। এবং এটা বিভাজনে অক্ষম, ধীর, এটা আর বিভাজিত হচ্ছে না, সেটার নাম হলো স্থায়ী টিস্যু। এখন এই ভাজক টিস্যু সাধারণত উদ্ভিদের তোমার বর্ধিঞ্চ অঞ্চলে, মানে যেখানে বাড়ে সেখানে অবস্থান করে, বিশেষ করে বর্ধিঞ্চ অঞ্চলে সে কী করে? অবস্থান করে। তাহলে ভাজক টিস্যুর কাজ হলো নতুন টিস্যু সৃষ্টি করা, কোষ সৃষ্টি করা। এবং উদ্ভিদের এই যখন বিভাজন হচ্ছে, বিভাজিত হয়ে হয়ে উদ্ভিদটা কি হয়? বড় হয়। এটাই হলো আমার টিস্যুর, ভাজক টিস্যুর কাজ। বিভাজন করতেছে, নতুন টিস্যু সৃষ্টি করতেছে এবং আকার বা আকৃতিতে সে কী করছে? বড় হচ্ছে। এটা কার কাজ? ভাজক টিস্যুর কাজ। এবার দেখো স্থায়ী টিস্যু। একটা উদ্ভিদ যখন ধীর অবস্থানভাবে থাকবে, সেই উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করাই হলো আমার স্থায়ী টিস্যুর কাজ। স্থায়ী টিস্যুর মেইন কাজই হলো উদ্ভিদকে কী করা? দৃঢ়তা প্রদান করা। তাহলে আমরা আজকে কি শিখলাম? দেখো আমরা আজকে শিখলাম একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের গঠন এবং এর যে বিভিন্ন অঙ্গাণু, এই অঙ্গাণুর যে কার্যাবলী সেটাও আমরা জানলাম। এবং আমরা টিস্যু কাকে বলে, টিস্যু কি এটা বুঝলাম। কোষ আরেকটু যদি বলি, কোষ এটা এককভাবে কোষগুলো আছে, যখন অনেকগুলো কোষ একত্র হয়ে দলবদ্ধ হয়ে একটা মাত্র কাজ সম্পন্ন করে তখন সেটারে আমরা বলবো টিস্যু। তাহলে টিস্যুটাও কিন্তু অনেকগুলো কোষের সমষ্টি। এবং এই টিস্যু সম্পর্কে জানলাম এবং টিস্যুটা আমরা বললাম বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যুটা দুই ধরনের, একটা ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুর কাজ কি, স্থায়ী টিস্যুর কাজ কি, এটাও আমরা জানলাম। তোমাদের বাড়ির কাজ থাকবে যে নিউক্লিয়াস চিত্রসহ একটি নিউক্লিয়াসের গঠন বর্ণনা, চিত্রসহ। অবশ্যই তোমাদের পরীক্ষা যখন আসবে এর চিত্রটা বর্ণনা করতে হবে চিহ্নিত আকারে, যে কোনটা কি, এটা চিহ্নিত করেই তোমাকে নিউক্লিয়াসের বর্ণনাটা দিতে হবে। এবং টিস্যু কাকে বলে এটাও বাড়ির কাজ থাকবে, এবং টিস্যু কত প্রকার, কি কি, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যুর কাজ, এটাও তোমাদের বাড়ির কাজ থাকবে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।